ভোট আসে ভোট যায়। রাজনৈতিক নেতারা যখন প্রার্থী হয়ে মানুষের কাছে আসেন, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটের প্রচারে নামেন। কিন্তু ভোট শেষে জনগণের মুখে কোথাও একটা কথা বারবার উচ্চারিত হতে থাকে, কেউ কথা রাখেনি। এবং এই কেউ কথা রাখেনি কথাটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতার লাইন। কিন্তু যখন শাসক দলের কোনো নেতা ভোটের সময় তার ফেসবুক পেজে এই কথা উল্লেখ করেন যে দলের কেউ কথা রাখেনি, তখন কিন্তু কোথাও একটা প্রশ্ন জাগে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে আমরা এই মুহূর্তে হলদিয়ার তৃণমূল নেতা, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একজন তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলবো। আসগর আলী পল্টু নামে যিনি পরিচিত, তিনি গতকাল ফেসবুক পেজে একটি মন্তব্য করেছেন, দীর্ঘ লেখা লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব কোথায় তার দল কথা রাখেনি। কেউ কথা রাখেনি, সত্যি কি কেউ কথা রাখেনি? কেউ কথা রাখেনির মধ্যে অনেক কিছু আছে। এর পোস্টমর্টম করতে গেলে 6 দিন সময় লাগে। 6 দিন সময় দিতে হবে, কন্টিনিউ বলে গেলে তারপরে থেকে নির্যাস বেরোবে। শুনি না, আমরা একটু শুনি, মানুষ শুনুক। তৃণমূল কংগ্রেসের কর্মী আমি। এত কথা বলার একটাই উদ্দেশ্য, আমি সবসময় চাই যে তৃণমূল কংগ্রেসটা আমাদের জেলায়, অন্তত পূর্ব মেদিনীপুর জেলায় শক্তপোক্ত ভিতের উপর দাঁড়াক এবং আগামী নির্বাচনে আমাদের ফল ভালো হোক। কিন্তু এখন যেটা দেখছি, আমাদের জেলা তথা হলদিয়া যেভাবে চলছে, একজন দলীয় নেতৃত্ব হিসাবে আমি এই কথা এই জন্যই বললাম, যেভাবে চলছে এটা আমার ভালো লাগছে না। ডিউরিং ইলেকশন যেটা হওয়া উচিত সেভাবে হচ্ছে না। তো এই জন্যই অনেক কিছু ভেবে চিনতে, প্রতিশ্রুতি, প্রতিবন্ধকতা, এই সবটাই ভাবনার মধ্যে থেকে তার বহিঃপ্রকাশ আপনি বলতে পারেন। অনেকে বলছে, সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যমে বলছে, আপনার প্রার্থী হওয়ার লোভ ছিল। প্রার্থী হওয়ার লোভ নয়, প্রার্থী আমি ডিজার্ভ করি। আমাদের দল, আমাদের নেতৃত্ব, আপনারা সকলেই জানেন, ওপেন ফোরামেই বলেছেন যে পারফরমেন্স শেষ কথা। যার পারফরমেন্স ভালো হবে সে আগামীতে টিকিটের দাবিদার বা প্রার্থী হতে পারে, বা অন্যান্য ভালো জায়গায় ভালো পজিশন হোল্ড করবে। এবং ওয়ান ম্যান ওয়ান পোস্ট, এটাও তো বলা হয়েছিল। কিন্তু আজকের দিনে পুরো চোখ চাইলে বোঝা যাবে যে ওয়ান ম্যান থ্রি পোস্ট, ওয়ান ম্যান ফোর পোস্ট, কেউ পোস্টে ফেল হয়ে যাচ্ছে, আবার সে রিপোস্ট হয়েছে। তো কোথাও যেন আমার মনে হয়েছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট এটা অনেকাংশে ফেলিয়ার হচ্ছে। তো সেটা নেতৃত্বদের বিষয়, দলীয় বিষয়, দল যা সিদ্ধান্ত নেবে, আমি একজন কর্মী হিসাবে তাকে মান্যতা অবশ্যই দেব। একটা একটা সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনি লিখেছেন যে 2011 পরবর্তী সময়ে হলদিয়া পুরসভা নির্বাচন, সেখানে সিপিএমের জয় জয়কার, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পুরো বোর্ড, সেখানে আপনার পরিবারের যে সুনাম, আপনার পরিচিতি, সেই জায়গাকে আপনার দল কাজে লাগিয়েছে। এটা এটা সাধারণ মানুষের একটা প্রশ্ন, সেই বিষয়টা যদি একটু খুলে বলেন, ওই সময়কারের কথা। ওটা ছিল 2013 সালের মাঝামাঝি। 2012 সালে হলদিয়া পৌরসভা নির্বাচন হয়। আমরা তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা আসার পরে সারা রাজ্যে ক্ষমতায়, তার ঠিক 1 বছর পরে হলদিয়া পৌরসভা নির্বাচন হলো, আমরা হেরে গেলাম। বোর্ড আমাদের হলো না, সিপিএম বোর্ড পেল। তো 1.5 বছর পরে সেই কাজটা আমরা করেছিলাম।
কিছু কাউন্সিলর সিপিএমের হুম। আমাদের দলে এসেছিল এবং আসার ফলে আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা পেয়েছিলাম। হুম। তো সেইটা কৌশল, সে কৌশল তো আর অন ক্যামেরা বলতে পারবো না। তো সেই কৌশলের কারিগর যদি বলতে চান, আমি সহ আমার আরেকজন সঙ্গে ছিলেন যারা মূল কারিগর ছিলেন। কিন্তু আপনার দল কি তারপরে তো আপনাকে বিভিন্ন দলের দায়িত্ব দিয়েছিল, জেলার যুব সভাপতি ছিলেন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পরবর্তী জমানায় যেখানে আপনিই ছিলেন জেলার প্রতিবাদী মুখ আপনার দলের হয়ে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ আজকে দাঁড়িয়ে এই যে একটা কোথাও কি একটা দূরত্ব তৈরি হয়েছে? বা যদি এটা বলি যে গতকাল থেকে আপনি পোস্ট করার পরে দলের উচ্চ নেতৃত্ব আপনার সাথে যোগাযোগ করেছেন? না, কেউ করেনি। হয়তো পোস্ট কেউ বুঝতে পারেন, বা কেউ জেগে শুয়ে আছে। একজন লিডার হিসাবে যেটা কনসাস করার প্রয়োজন দলকে শক্তিশালী করার জন্য, সেটা আমি করে যাব। আমি দলের একনিষ্ঠ সৈনিক। যতক্ষণ দল আমাকে পদে রেখেছে, একজন নেতৃত্ব হিসাবে আমার এটা নৈতিক কাজ বলে আমি মনে করি। ভুল ধরিয়ে দেওয়া, সেটা কিভাবে সেটাকে শুধরে নেওয়া যায়, তো সেই পরামর্শ আমি দিতে পারি। শুধরানোর দায়িত্ব তাদের, যারা চালাচ্ছে। আপনি কিছুদিন আগেই বলেছিলেন, আপনার নিজস্ব পেজেই বলেছিলেন যে তাপসী মণ্ডলকে যদি দাঁড় করায় বা এইভাবে যদি চলতে থাকে 50,000 ভোটে দল হারতে চলেছে হলদিয়া বিধানসভায়। এখন তাপসী মণ্ডলকে প্রার্থী হিসেবে দল ঘোষণা করে দিয়েছে, তিনি প্রচারে নেমে পড়েছেন গত পরশু থেকে। তো এখনো কি আপনার ওই স্ট্যান্ড পয়েন্টে আপনি এখনো একই জায়গায় আছেন, যে এখনো আপনার দল বা দলীয় যে প্রার্থী সে 50,000 ভোটে হারতে যাচ্ছে আগামী দিনে? দেখুন, আমি বলেছিলাম যে অন্য দল থেকে যারা আমাদের দলে এসে একটা কমিটি হয়েছিল হলদিয়ার উপরে, যারা মূলত এই নির্বাচনে হয়তো সেই কমিটি রান করবে, টাউন কমিটি এবং ওয়ার্ড কমিটি, ওয়ার্ডের সভাপতি এবং হলদিয়া টাউনের কমিটি, এছাড়া আনুষঙ্গিক কিছু ছিল। তো আমি বলেছিলাম যে এই কমিটির যারা ধারক বাহক, যারা অন্য দল থেকে এসে আমাদের মাথার উপরে রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যদি এইভাবে চলতে থাকে এবং এটা যদি শুধরে না নেওয়া যায়, তাহলে এটা ফল খারাপ হবে। স্ট্যান্ড পয়েন্ট এখনো ঠিক আছে। মানে এখনো বলছেন যে এখনো ওই 50,000-এর মার্জিন এখনো আছে? বাড়তে পারে যদি না শুধরে কি বলছেন? সময় আছে, কি বলছেন? এখনো সময় আছে। যদি না শুধরে নেওয়া যায়, ওটা বাড়তে পারে, আর শুধরে নিলে ফল ভালো হবে। কিন্তু সেই সেই যে শুধরে নেওয়ার যে কথা বলছেন, হলদিয়া শুধু নয়, পূর্ব মেদিনীপুর জেলায় সৌমেন মহাপাত্র, পার্থ মাইতি, আসগর আলী, শিবানী দে কুণ্ডু, হলদিয়ার যদি ধরা যায় একটা বড় অংশ, যারা কোথাও না কোথাও তাদের বিভিন্নভাবে দলের ওপরে ক্ষোভ, অথবা তাদের এই তাপসী মণ্ডলকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ, বা জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রার্থী না করা নিয়ে ক্ষোভ, এর মধ্যে দাঁড়িয়ে কি মনে হয় এই 1.5 মাসের মধ্যে এটা গুছিয়ে ওঠা সম্ভব? শুনুন, তো পরিষ্কার আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন লিডার তাদের মতো করে বলেছে। তো আমি যেটা বলতে চাই, আমাদের যদি হলদিয়ার কথা বলছি, তো তাপসী মণ্ডল আমাদের ক্যান্ডিডেট। আমরা সকলে চেষ্টা করব তাপসী মণ্ডল জিতুক। কিন্তু যেভাবে চলছে, গায়ে মানে না আপনি মরুন, এটা ঠিক হচ্ছে না। কারণ হলদিয়ার আমাদের নেতৃত্বরা তো বলেছিলেন যে অন্য দল থেকে এলে তৃণমূল কংগ্রেসের লিডারের উপর ছড়ি ঘোরাবে, এটা আমরা কখনো করতে দেব না। উপরের লিডারশিপেরই কথা। যদি তাই হয়, তাহলে বিজেপি থেকে আসা বা দুটা দল চেঞ্জ করে আসা, আসুক। আমাদের দল বড় দল, উদার মানসিকতা রাখি আমরা। দলে আসতে পারে, যে কেউ আসতে পারে, সেটা উপর নেতৃত্ব তার সিদ্ধান্ত নেবেন এবং নিয়েছেন। এসছেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু আসার পরে যেভাবে অ্যাক্টিভিটিস, এটা
শোভনীয় নয়, ব্যবহার অত্যন্ত খারাপ। মানে কোন কোন জায়গায় মানুষের সঙ্গে ব্যবহারটা খারাপ, দলীয় লিডারদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মূলত যারা তৃণমূল প্রথম দিন থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করে এসছেন, সেই সমস্ত লিডারশিপকে ইনসাল্ট থেকে শুরু করে তাদেরকে সঙ্গে না নেওয়া, সমস্যা নেই। যদি মনে করেন উনি যে তৃণমূল কংগ্রেসের কাউকে লাগবে না, জিতে যাবেন, কোনো সমস্যা কি আছে? আমার তো জিতা নিয়ে কথা। তার মানে কি আপনি বলতে চাইছেন যে একা সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন উনি, কাউকে আমি সঙ্গে এক নিয়ে? লাইনে বলে দিলাম, গায়ে মানে না আপনি মোড়ল। তো মারাত্মক কথা বলছেন। গায়ে মানে না আপনি মোড়ল, আবার বলতেছি। কারণ হলদিয়ায় ধরুন যারা লিডার আছে পুরানো, দুটো জিনিস করতে হবে। হয় তুষার মণ্ডল, দেবু মণ্ডল, সুধাংশু মণ্ডল, মিলন মণ্ডল, আজিজুল রহমান, ঠিক আছে, যারা এই ধরনের সিনিয়র লিডার যারা আছে, হয় দল তাদেরকে বহিষ্কার করুক। তারা তো আমাদের কোনো না কোনো দলের পোর্টফোলিও হোল্ড করে আছে দলীয়। একটা বড় লিডারশিপ হলদিয়ায় যারা মূলত ভোট পরিচালনা করে প্রত্যেক বছরই, তাদেরকে কোনো মিটিংয়ে, কোনো মিছিলে, কোনো জায়গায় এনগেজ যদি না করে, কেউ যদি মনে করেন যে তিনি ফল ভালো করবেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে দল তাদেরকে বহিষ্কার করে দিক। হয় দলকে সিদ্ধান্ত নিতে হয়, তাদেরকে বহিষ্কার করে দিতে তোমরা দলে নেই, আর না হলে একসঙ্গে কাজ করা উচিত, যেটা আজকের দিনে হচ্ছে না। এবং যার প্রতিক্রিয়া স্বরূপ আমি বলেছিলাম যে এগুলো যদি চেঞ্জিং না হয়, মন মানসিকতা এবং সবাইকে নিয়ে চলার মানসিকতা ঠিক না করতে পারে, তাহলে কিন্তু ফল আশানুরূপ হবে না। কিন্তু আপনার সাথে আপনার রাজ্য স্তরের নেতৃত্বের কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু আপনার জেলার যিনি সভাপতি বা জেলার যারা নেতৃত্ব আছেন, মূলত জেলা সভাপতি, তিনি কি কোনো যোগাযোগ করেননি? আমাদের জেলা সভাপতি সুজিত রায়, তিনি কিন্তু টোটাল টিম নিয়ে বসেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন তাপসী মণ্ডল, গোপাল দাস এবং শ্যামল মাইতিদের বলে দিয়েছিলেন যে সমস্ত লিডারশিপকে নিয়ে একসঙ্গে কাজ করো, বলে দিয়েছিলেন, গাইডলাইন দিয়ে দিয়েছিলেন। কিন্তু এনারা সেটাও শুনছেন না, জেলা নেতৃত্বের কথাও শুনছেন না। তো ফলে আমরা হলদিয়ায় থাকি, আমরা চাইবো ফল ভালো হোক। আগামীতে যদি ফল খারাপ হয়ে যায়, তার দায়ভার কোনো না দিক থেকে তো আমাদের কাঁধে বর্তাবে। তাহলে একটা অ্যালার্ট করার দায়িত্ব আমাদের এজ এ লিডারশিপ। মানে এটা কি অ্যালার্ট করা, না কাঁধ থেকে দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন আগে ভাগেই না না, পরিস্থিতি বুঝে? কাঁধ থেকে দায়িত্ব, দল যেমন দায়িত্ব দেবে দায়িত্ব পালন করবো। আমি দলের সৈনিক, দল যা দায়িত্ব দেবে, দল যদি বলে হলদিয়া জিতানো দায়িত্ব নিতে হবে, হলদিয়া জিতাবো। দল যদি বলে হলদিয়ায় কোনো কাজে এনগেজ রাখার দরকার নেই, থাকবো না। পরিষ্কারভাবে দল যদি ক্লিয়ার বলে দেয়, বা যারা ভোট পরিচালনা করবে ক্লিয়ার যদি বলে দেয় যে তোমার ডিউটি এটা, তোমার রেসপন্সিবিলিটি এটা, দলের ভেতরে এটা বলেছিলেন? বলা আছে। তাতেও কাজ হয়নি? যেখানে বলার সেখানে বলা আছে, যে পয়েন্টে বললে কাজ হবে সে পয়েন্টে। কিন্তু ধরুন এই যে ধরুন সমাজ মাধ্যমে, মিডিয়ার সামনে যে এই যে কথাগুলো বলছেন, এতে পরবর্তীকালে ধরুন আপনাকে দলও ডাকলো, দল আপনার সাথে কথা বলল, আপনিও বুঝলেন, দলের হয়ে ঝাঁপালেন, কিন্তু এই যে কথাগুলো, এগুলো আপনার যারা কর্মীরা আছেন তাদের কাছে গিয়ে নেগেটিভিটি তৈরি হবে না? কর্মীদেরও অ্যাড করতে হবে, কর্মীদেরও সচেতন হতে হবে। কর্মী মানে এই নয় আমি 30 বছর শুধু কর্মীগিরি করলাম, একটা কাজের সুযোগ পাবো না। ফ্ল্যাগ বাঁধলাম, ফ্লেক্স বাঁধলাম, মার খেলাম, কেস খেলাম। এই তাপসী মণ্ডলরা যারা বিজেপি থেকে এসছে, এখন আমাদের দলের বহু কেস কাচারি হয়ে আছে, আর যারা কেস করেছে সে কেসও উঠায়নি, সে কেসও চলছে আমাদের লিডারশিপের। আমার নামে কেস করছে, এখনো চলছে। এরকম আমাদের লিডারশিপের অনেক আছে, যখন সিপিএমে ছিল, বিজেপিতে ছিল, কেস আছে, সে কেস চলছে। তাহলে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, এটা উপনেতৃত্বে বসে ক্লিয়ার করে দেওয়া উচিত। তবে কিন্তু একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই যদি আমরা করতে পারি হলদিয়ায়, ফল ভালো হবে। এবং কর্মীরা যারা বহুদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত আছে, তারা কি শুধু ব্যবহার হবে? নিশ্চয়ই না। তারাও আশা করে, একটা পার্টিতে মানুষ যখন এনগেজ হয়, তারাও পার্টি থেকে কিছু এক্সপেকটেশন থাকে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, মিনিমাম একটা কর্মসংস্থানের সুযোগ তারা তো এক্সপেক্ট করে। এটা এই যে 200-250 লোক ঢুকছে, যেটা আমি শুনলাম,
ট্রেড ইউনিয়ন যারা দেখে, এখন যারা দায়িত্বে আছে, টিম শ্যামল মাইতি, টিম তাপসী মণ্ডল, তো তারা এই যে লোক ঢুকিয়েছে, কটা পার্টির ছেলে ঢুকিয়েছে লিস্টটা দিতে কোথায়, কটা পার্টির ছেলে ঢুকিয়েছে? যারা 2021-এ বুকচিতে লড়াই করেছে, 2024-এ বুকচিতে লড়াই করেছে, বা তার আগের ইলেকশনে তৃণমূল কংগ্রেসের হয়ে ফাইট দিয়েছে, কটা ছেলে ঢুকেছে? আমি হাতে গুনে 500 ছেলে নাম দিয়ে দেবো যারা কাজ পায়নি এবং কাজ পাওয়ার যোগ্য, তারা কাজ পাওয়ার যোগ্য। ফলে কর্মীদেরকে সচেতন করতে হবে, কর্মীদেরকেও সচেতন করতে হবে, নাহলে বছরের পর বছর মার খাবে, কেস খাবে, কাজের সুযোগ পাবে না। এটা কন্টিনিউশন হতে পারে না। ভোটের সময় আমরা গায়ে হাত বুলে কাজ করে নেব, কিন্তু ভোট চলে গেলে তুই তার ফুলফিল না হয়, মানুষ একবার বিশ্বাস করে আপনাকে, দুবার বিশ্বাস করে, কতবার বিশ্বাস করে? শেষে ওই একটাই তখন কথা আসবে। আপনার একটাই কথা ওই আসবে, কথা আপনার রাখেন। কথাই কেউ কথা রাখেনি। এই কথা রাখেনির মধ্যে বলছে 6 ঘন্টা লাগবে, 6 দিনও লাগতে পারে। কথা রাখেনি ওয়ার্ডিংটা ছোট, কথা রাখেনি ছোট কথা, কিন্তু এর বিশাল পোস্টমর্টম ব্যাপ্তি। করলে অরিজিনালি কেউ কথা রাখেনি। আচ্ছা, শেষ 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 প্রশ্ন, যেটা হচ্ছে গিয়ে আপনি আসগর আলী, আপনি দলের প্রতি খুব এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও অভিমান, কোথাও ক্ষোভ, যুবনেতা আসগর আলী এসব বাদ দিন, আপনি হলদিয়ার ছেলে আসগর আলী, আপনার বাবা একটা সময় কাউন্সিলর ছিলেন এবং যথেষ্ট পরিচিতি আছে আপনার পরিবারের এবং ব্যক্তিগতভাবে পরবর্তীকালে আপনারও। আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, হলদিয়ার একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, 3 জন যে প্রার্থী এই হলদিয়া বিধানসভায় মূল 3টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, একদিকে তাপসী মণ্ডল, আপনার দলীয় বিষয়টাকে দূরে সরিয়ে যদি আপনি ভাবেন, আরেকদিকে সিপিআইএমের অশোক পাত্র, এবং আরেকদিকে প্রদীপ বিজলি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এই 3 জন ক্যান্ডিডেটের মধ্যে যদি 10-এর মধ্যে নাম্বার দিতে বলা হয়, 3 জনকে আপনি কাকে কত দেবেন? রাজনীতির বাইরে প্রশ্ন, কিন্তু রাজনীতির বাইরে, একজন হলদিয়ার নাগরিক হিসেবে রাজনৈতিক সত্তা দূরে রেখে। দেখুন, একটা ক্যান্ডিডেট হতে হলে প্রথম আমার যেটা মনে হয়েছে, তার আচার ব্যবহার শোভনীয় হওয়া উচিত। মানুষের সঙ্গে যে কমিটমেন্ট, সেটা ঠিক রাখা উচিত। মানুষের সমস্যা হতে পারে, কিন্তু মানুষের সঙ্গে দুটো ভালো কথা বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যার ক্যান্ডিডেট ঠিক করেছে, তার দলীয় বিষয়। অশোক পাত্র হলদিয়া পৌরসভার আগে ইঞ্জিনিয়ার ছিলেন। প্রদীপ বিজলি বন্দরের যিনি বিজেপি ক্যান্ডিডেট, ওনাদের বিজেপির যে ট্রেড ইউনিয়ন তার লিডারশিপ দিতেন বা দেন। তাপসী মণ্ডল আমাদের প্রার্থী, ঠিক আছে। ফলে 3 জন 3টে অ্যাঙ্গেল থেকে আছে। ক্রিকেট খেলা, না, আমি বলছি ফুটবল 10-এর, খেলা, আমি বলছি 10-এর ভলি মধ্যে খেলা। কত দেবেন? আমি বলি 10-এর মধ্যে তো এভাবে আসবে না। ক্রিকেট, ফুটবল, ভলি, যে যার খেলা আলাদা। ধোনিকে ভলি খেলতে দিলে খেলতে পারবে না, আবার মেসিকে ক্রিকেটে নামিয়ে দিলে খেলতে পারবে না। মেসির জায়গায় 100-র 100, ধোনির জায়গায় 100-র 100। আবার লিয়েন্ডার পেজ তার লন টেনিসে, তার জায়গায় 100-র 100। তো ফলে মাঠে খেলা হবে। একেবারেই আসগর আলী, তিনি কিন্তু মনের কথা খোলা মনে তিনি ক্যামেরার সামনে বললেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে দল যদি এখনো, দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার দল যদি এখনো সতর্কতা অবলম্বন না করে এবং এখনো যদি সমস্ত স্তরের নেতা এবং কর্মীদের নিয়ে এই জেলায়, এই বিধানসভায় এখনই যদি না বসে সমস্যার সমাধান করে, যে সমস্ত মতানৈক্য রয়েছে, তাহলে আগামী দিনে তার দলের ফল হলদিয়া বিধানসভায় খারাপ হবে এবং হতে পারে। এই জায়গাটা কিন্তু তিনি বলে রাখলেন। সেই সাথে খোলা মনে এমন কিছু বললেন যা আগামী দিনে
হলদিয়া বিধানসভা নির্বাচনকে যত এগিয়ে আসবে তত কিন্তু আসগর আলীর এই বক্তব্যগুলো বিরোধী দলের কাছে অস্ত্র হতে চলেছে। এখন দেখার শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসগর আলীর এই ক্ষোভকে প্রশমন করতে পারে কি না, সেটাই এখন দেখার। দেখতে থাকুন হলদিয়া টাইমস, সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের।